হ্যালো স্টুডেন্টস, সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা ক্লাস 5-এর নতুন লেসন স্টার্ট করব এবং লেসন নাম্বার 4 মেমোরি ইন মার্বেল, এই ক্লাসটা আজকে আমরা করব আজকে। তো এই ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নিই যে তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে বা আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট দিতে ভুলবেন না এবং তার সাথে সাথে নোটিফিকেশন বারে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে করে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আরো আপলোড করতে থাকবো সেগুলোকে আমরা সরাসরি আপনাদের নোটিফিকেশন বক্সে পেয়ে যেতে পারবেন। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের নতুন একটা যে ক্লাস শুরু করতে চলেছি সেই ক্লাসে লেসন নাম্বার 4 মেমোরি ইন মার্বেল। তো তোমরা প্রত্যেকেই যারা ক্লাস 5-এর স্টুডেন্ট আছো, যে এর আগে যে 3টে লেসন হয়ে গেছে সেই 3টে লেসন থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং আরো আমরা অনেক কিছু জানতে পারবো। আশা করি এই ক্লাস থেকে তোমাদের ইংরেজির প্রতি যে ভয়টি আছে সেই ভয়টা আস্তে আস্তে অনেকটাই কেটে যাবে বলে আশা করছি। এই যে ক্লাসটা আছে মেমোরি ইন মার্বেল, সো মার্বেল কি? মার্বেল তোমরা দেখেছো অনেকে বাড়িতে মার্বেল পাথর লাগায়। সো এই যে মার্বেল একটা আছে পাথর, এই পাথর স্টোন ওয়ান টাইপ অফ, তো সেটা নিয়ে যে কিভাবে মানুষের মনে একটা স্থান রাখতে পারে, তাহলে এটাই আমাদের এখানে গল্পের মেন বিষয়বস্তু। এবং আমাদের এই গল্প পড়তে গিয়ে আমরা দেখতে পাবো যে ইতিহাসে এটাকে তৈরি করার জন্য কত কি সময় অতিবাহিত হয়েছে, কত সময় লেগেছে এটা করার জন্য। তার জন্য এটা আমাদের কাছে আজকে মেমোরি হয়ে রয়ে গেছে, মেমোরি ইন মার্বেল। এবং আমি একটু বলে নিই যে আজকে এই ক্লাসটা শেষে আমরা কি কি দেখতে পাবো এখান থেকে, কি কি জানতে পারবো এখান থেকে আমরা, যে দেখবে আমাদের এর আগে পার্টস অফ স্পিচ সম্বন্ধে তোমাদের অনেকগুলো আইডিয়া চলে এসেছে। তোমরা নাউন কাকে বলে জানতে পেরেছো, তোমরা প্রোনাউন কাকে বলে জানতে পেরেছো এবং আর্টিকেল সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া এসে গেছে। আজকে এই চ্যাপ্টার থেকে আমরা পার্টস অফ স্পিচে আরো দুটো জিনিস আমরা দেখতে পাবো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আরেকটি হচ্ছে প্রিপজিশনস। এবং আর্টিকেলের কিছু ইউজ আমাদের এই যে প্যারাগ্রাফটি আছে বা এই যে টেক্সটটাই আছে সেই টেক্সটে আমরা পাবো। তার সাথে ভার্ব যে 3টে ফর্ম হয় এবং দুটো ফর্ম নিয়ে আমাদের মিলিয়ে আলোচনা করা হয়েছে সেটা এখানে আইডিয়া করতে পারবো। তো এগুলো আমরা সবাই শেষে করতে থাকবো। টেক্সচুয়াল গ্রামারটাকে আমরা পুরোটাই আলোচনা করব। তো একটা কথা আরেকটা বলে নিই যে আমাদের যেহেতু স্কেয়ার অফ টাইম বা টাইমের স্কেয়ারসিটি হওয়ার জন্য কি হচ্ছে, পুরো টেক্সটটাকে আমি রিডিং পড়বো অবশ্যই, কিন্তু প্রতিটা সেন্টেন্সের মানে বা প্রতিটা সেন্টেন্সের ইউসেজ এগুলো তোরা হয়তো খুব বেশি ভাবে ডিসকাস করতে পারবো না, কিন্তু আমি তার যতটা পারা সম্ভব যেগুলো খুব দরকারি জিনিস সেগুলো আমরা অতি অবশ্যই এখানে আলোচনা করব। ওকে, তো শুরু করি, চলো সময় নষ্ট না করে। প্রথমে কি হয়েছে, লিখেছে যে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5 অ্যাজ অফ ইউ। তোমরা যখন ক্লাস 5-এ পড়ো, এখানে যে গল্পটা আলোচনা করা হয়েছে, যে গল্পের যে ছেলেটি তরুণ অলসো আ বয় অফ ক্লাস 5 স্টাডিজ ইন ক্লাস 5. His teacher has given a task to the students of his class. He has told them to write a paragraph on the Taj Mahal. But Torun does not know much about the Taj Mahal. He only knows that it is a beautiful monument situated in Agra. Worried, he came back home in the evening and asked his grandfather, "Grandfather, can you tell me something about Taj Mahal?" Torun's grandfather was a retired teacher. He knew a lot about this beautiful monument. He smiled and said, "Okay, if you promise to be a good boy, I will tell you many things about the Taj." Okay, I stop here. So, from Torun to he smiled and said, এই যে পুরো ব্যাপারটা আমরা পেলাম এখানে, এখানে কি কি আননোন জিনিস বা কি আলোচনা করা হয়েছে এটা আলোচনা করে নি। আমরা প্রথমেই দেখতে পাবো প্রথম সেন্টেন্স, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। আমি লিখছি এটা, তরুণ ক্লাস 5। দেখো এই যে সেন্টেন্সটা পেয়েছি, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, এখানে টেন্স ব্যবহার করা হচ্ছে। কি টেন্স ইউজ হচ্ছে?
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই যে স্টাডিজ কথাটা এখানে আলোচনা করেছি আমরা, এটা কি? এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব হচ্ছে তোমার স্টাডি। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তা আমাদের নিয়ম অনুযায়ী কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তো যেহেতু স্টাডি আছে, এর সঙ্গে যদি আমি ইএস যোগ করি কি হবে? যেহেতু লাস্টে আছে ওয়াই, তখন ওয়াইটা পরিবর্তিত হয়ে হবে আই, তার জন্য হবে এস টি ইউ ডি আই ই এস, স্টাডিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা, যে কিভাবে এটাকে আমরা করতে পারি। এরপরে দেখো আমাদের যে নেক্সট জিনিসটি আছে, হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক। কি পেলাম আমরা? ভার্বটা হ্যাজ গিভেন। এই যে হ্যাজ গিভেন, এখানে একটা টেন্স ইউজ করেছি আমরা। কি টেন্স ইউজ করা হয়েছে? এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো হি হ্যাজ টোল্ড, যে হ্যাজ টোল্ড এটাও কি করা হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? যে প্যারাগ্রাফ অন দা তাজমহল। সো তাজমহল, এই যে তাজ মহল আছে না, এর আগে দেখো ব্যবহার করা হয়েছে টি এইচ ই, দা। এই এখানে একটা ছোট্ট করে তোমাদের হয়তো মনে থাকতেও পারবে যে এই দি এর উচ্চারণ দু রকম ভাবে আমরা করে থাকি। কখনো কখনো এটাকে আমরা করি দ, ছোট্ট করে বলি আর কি, কখনো কখনো আমরা বলি দি। এখন প্রশ্ন হচ্ছে কখন দি হবে আর কখন দ হবে। একটা কথা মনে রাখবে যে আমাদের যে দি, এই যে আর্টিকেলটি, দি তো আর্টিকেল নাকি, এ এন দি, তাহলে দিটি একটি আর্টিকেল। তো এই দিটা সব সময় বসে কোনো নাউনের আগে। তো নাউনের আগে যে বসতে হবে, তো সেটা কি হয়? যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, কিছু ওয়ার্ড থাকে ভাওয়েল আর কিছু ওয়ার্ড থাকে কনসোনেন্ট। ওকে, তো মনে রাখবে যখন দি ভাওয়েলের আগে বসবে, ধরো আমি যদি বলি দি আমব্রেলা, দি অরেঞ্জ, এই যে ভাওয়েল আগে বসছে, তো যখন দি কোনো ভাওয়েলের আগে বসবে তখন দি এর উচ্চারণটা হবে লম্বা, টি এইচ ই ই, এরকম ভাবে মনে রাখবে। তো দি আমব্রেলা, দি অরেঞ্জ, দি অক্স। ওকে, যখন দি কোনো কনসোনেন্টের আগে বসবে, যেমন ধরো যদি বলি বুক, একটা ওয়ার্ড নিলাম আমি এখান থেকে বুক, তো বুকের আগে আমি দি বসিয়েছি, তাহলে কি হবে? দ্য বুক। মনে থাকবে। আর 3 নম্বর টার্মটা কি মনে রাখতে হবে? যে যদি কোনো বড় জিনিসের আগে দি বসে, এই যেমন দি তাজমহল বসানো হয়েছে, তখন সব সময় দি এর উচ্চারণটা হবে টি এইচ ই, এই লম্বা উচ্চারণ হবে। দি তাজমহল, দি হিমালয়া, দি গঙ্গা। ওকে, মনে থাকবে আশা করি তোমাদের। ওকে, এবার আমরা পরের ব্যাপারটায় যাই। কি করা হয়েছে এখানে? He only knows that it is a beautiful monument. আমরা নতুন একটা ওয়ার্ড এখানে পেলাম। কি ওয়ার্ড পেলাম? মনুমেন্ট। মনুমেন্ট, মনুমেন্ট মানে কি? মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, হচ্ছে নাউন। এটা মনে রাখতে হবে কিন্তু যে প্রতিটা ওয়ার্ড কি পার্টস অফ স্পিচে আছে, নাউন না সেটা ভার্ব না অ্যাডজেক্টিভ। এটা প্রথম থেকে যদি আমরা মনে রাখতে পারি, পরবর্তী ক্ষেত্রে আমাদের এটা প্রচন্ড সুবিধা দেবে। আমাদের ইংরেজিতে কথা বলতে সুবিধা হতে পারে, আমাদের কোনো সেন্টেন্স লিখতে সুবিধা হতে পারে, যে ওয়ার্ডটা কি পার্টস অফ স্পিচ তার উপরে দাঁড় করিয়ে। সো মনুমেন্ট, মনুমেন্ট মানে কি বললাম? স্মৃতিস্তম্ভ। এটা বাংলাটা এর একটা নিয়ারেস্ট ইংলিশ মিনিংও লিখতে পারো, সেনোটাফ। কি বললাম? সেনোটাফ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো নতুন একটা আমরা আননোন ওয়ার্ড এখান থেকে পেলাম, সেটা হচ্ছে মনুমেন্ট। তারপর কি আছে না, হি কেম ব্যাক হোম। এগুলো তোমরা মোটামুটি এই ওয়ার্ডগুলো সম্বন্ধে আইডিয়া আছে। হ্যাঁ, আর একটা আমরা মনে রাখবো একটা জিনিস, একটা ওয়ার্ড এখানে পেয়েছি আমরা, এই উচ্চারণটা কি বলবে? অনেকে এটা উচ্চারণ করে থাকি আমরা গ্র্যান্ডফাদার, আমরা তাই তো বলি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আজ থেকে তোমরা এই ডি এর উচ্চারণ এখানে কিন্তু হবে না। ডি এর উচ্চারণ এখানে পুরোপুরি হবে সাইলেন্ট।
তো উচ্চারণটা কেমন হবে তাহলে? গ্র্যান্ডফাদার। কি হবে? গ্র্যান্ডফাদার। তাহলে যদি আমি এবার লিখি GRANDSON, তাই উচ্চারণটা কি হবে? গ্র্যান্ডসন। এখানেও কিন্তু ডি এর উচ্চারণ আসবে না। একই রকম ভাবে আমরা হ্যান্ডকারচিপ, হ্যান্ডসাম, HANDSOME, এই ডি এর উচ্চারণ কিন্তু এখানে পুরোপুরি সাইলেন্ট। তো উচ্চারণটা হবে হ্যান্ডসাম, হি ইজ এ হ্যান্ডসাম বয়। ওকে, একই রকম ভাবে স্যার কি হবে এটা? ওয়েডনেসডে, ডি তে উচ্চারণ হবে না, ওয়েডনেসডে বলবে না, কি বলবে? ওয়েডনেসডে। কারণ আমাদের উচ্চারণটা খুব দরকার, প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট when we try to speak in English, তাই না? এবং তার সঙ্গে প্রতিটা ওয়ার্ডে আগেই বলেছি আমি পার্টস স্পিচটা খুব ইম্পর্টেন্ট কাজ করে আমাদের। ওকে, চল তারপরে কি হয়েছে না, তার গ্র্যান্ডফাদার কি বললো তাকে, যে ঠিক আছে তাকে সবকিছু সে বলবে যদি সে ভালো বয় হয়ে থাকে। He promised to be a good boy. I will tell you many things about the Taj. এবার এই যে সেন্টেন্স এখানে বলা হয়েছে, তার ঠাকুর যখন তার দাদু তাকে বলছে, বা প্রথমে তরুণ তাকে জিজ্ঞেস করলো তার দাদুকে, তার গ্র্যান্ডফাদারকে, যে গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল। এখানে দেখো একটা কমা ইউজ করা হয়েছে, এই কমাটা, এটাকে কি বলা হয়? ডবল ইনভার্টেড কমা। এই ডাবল ইনভার্টেড কমা, এটাকে পাংচুয়েশনের একটা টার্ম ধরতে পারো। তো এই ডবল ইনভার্টেড কমা কোন একটা গল্পের মধ্যে যদি ব্যবহার করা হয়, ইউজ করা হয়, এটা মানে হচ্ছে কি, যে আমাদের যে কনভারসেশনটা চলে, কনভারসেশনটা কিভাবে করতে পারি? একটা হতে পারে আমরা সরাসরি একে অপরের সঙ্গে করতে পারি, অথবা আর একজন তৃতীয় ব্যক্তি, থার্ড পারসন, সে আমাদের কথাটা শুনে নিয়ে অন্যজনকে বলতে পারে। তো যখন আমরা নিজেদের একে অপরের সঙ্গে মানে ওয়ান টু ওয়ান কনভারসেশন করি আমরা, তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর যখন অন্যজন দুজনের কথা শোনে, সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট স্পিচ হয়েছে। তো ডাইরেক্ট স্পিচ হওয়ার জন্য তখন আমরা এভাবে ডবল ইনভার্টেড কমার মধ্যে সেই ওয়ার্ড সেন্টেন্সগুলোকে রেখে দিই ডাইরেক্ট স্পিচটাকে ব্যবহার করার জন্য। ওকে, চলো পরের ঘটনা যাই আমরা। সো তরুণ প্রমিসড নট টু বি নটি। নটি কি তোমরা জানো? তোমরা সবাই কি নটি নাকি কেউ? ওকে, না তোমরা ভালো ছেলে। So Torun promised not to be naughty. So his grandfather began to tell him the story of Taj Mahal. এবার শুরু করলো তার গ্র্যান্ডফাদার তাজমহলের গল্প। তো গল্প শুরুতেই দেখবে এরকম ডবল ইনভার্টেড কমা দেওয়া আছে। তারপর বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। একটা জিনিস মনে রাখবে, যখন অনেক আগের বা অনেক পুরানো কোনো ঘটনা, অনেক বছরের পুরানো, ভেরি ওল্ড, ইউনো, তো সেটা নিয়ে যখন আমরা কোনো গল্প বলতে যাই, তখন আমরা এই টার্মগুলোকে ইউজ করি, ওয়ান্স আপন এ টাইম। মানে এটা কি হয়, যারা লিসনার্স গল্পে, দে আর ভেরি মাচ এমব্রেসড, হ্যাঁ, ওকে, যে তারা কি হচ্ছে, কি হতে চলেছে, একটা এই যে একটা মানুষের মধ্যে নিয়ে আসা হয়, তখন এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করে থাকি নিজেদের কথার মধ্যে। সো ওয়ান্স আপন এ টাইম there lived a prince named Khurram. He was the son of Jahangir and the grandson of Akbar the Great. One day, Khurram went to the Mina Bazar with his friends. There he caught a glimpse. There he called a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. The girl was Arjuman Banu Begum. She was born in a family of a Persian nobility. After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. Khurram married Arjuman Banu Begum in 1612, 5 years after their first meeting. At this point, Torun stopped his grandfather. But grandfather, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. Be patient, Torun. Let me finish the whole story, said his grandfather. All right, said Torun. His grandfather continued with the story. Okay, আমরা এবার থামি একটু এখানে। তাহলে এখান থেকে ওয়ান্স আপন এ টাইম থেকে আমরা কি পেলাম? কিছু কিছু নতুন ওয়ার্ড আমরা দেখতে পেলাম। একটা পেলাম গ্লিমস। তোমাদের বইতেও দেখবে এটা মানেগুলো লেখা আছে। তুমি একটু বলে দিই গ্লিমসটা কি। গ্লিমস মানে হচ্ছে ক্ষণিকের দৃষ্টি,
হঠাৎ করে যে মানে একবার তাকালাম যেটা, সেটাকে বলে গ্লিমস। এটার নিয়ারেস্ট মিনিং কি আছে? কুইক লুক, অথবা লুকও বলতে পারো। ওকে, গ্লিমস এইভাবে আমরা বলতে পারি। যেমন যেমন বলতে পারো তোমরা ফ্ল্যাশ, দেখবে তোমার ক্যামেরাতে ফ্ল্যাশ থাকে না, যখন আমরা ছবি তুলতে যাই ফ্ল্যাশ আর এক ঝলক পড়ে, এই যে ঝলক পড়া এটাকে বলা হচ্ছে গ্লিমস। নাউন, এটার পার্টস অফ স্পিচ। নেক্সট হচ্ছে বিডস। বিডস কি? বিডসটা মনে রাখবে, বিডসটা হচ্ছে মেনলি সিরিজ অফ নেকলেস। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে মালা, ওয়ান টাইপ অফ গার্ল্যান্ডস বলতে পারো এটা। তারপরে আছে কি নোবেলটি। নোবেলটি একটা নতুন একটা ওয়ার্ড পেয়েছি আমরা, দেখেন লেখা আছে না, দ্য গার্ল ওয়াজ আরজুমানু বেগম, দ্য গার্ল ওয়াজ আরজুমানু বেগম অ্যান্ড she was born in a family of Persian nobility। এই যে নোবেলটি, নোবেলটি মানে কি? আভিজাত্য, অ্যারিস্টোক্রেসি। হ্যাঁ, নোবেলটি মনে রাখবে। নোবেলটি, নোবেলটি পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, মানে হচ্ছে আভিজাত্য, অ্যারিস্টোক্রেসি। বা বলতে পারো এটা ব্লু ব্লাড। ইয়েস, ব্লু ব্লাড, এটা একটা নিয়ারেস্ট মিনিং করতে পারো তোমরা। ওকে, আমরা এবার পরেরটাতে যাচ্ছি এবং শেষ অংশে যাচ্ছি। His grandfather continued with the story. Prince Khurram was later known as Shah Jahan. He became the emperor in the year 1628. Arjuman Banu Begum was later renamed as Mumtaz Mahal. But what does the name Mumtaz Mahal means? Akhtoru. It means the brightest crown of the world, answered his grandfather. Then he continued with his tale. So tale, okay? Tale mane ki? Tale mane hocche story, tale. He continued his tale. When Mumtaz was on her deathbed, when Mumtaz on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. He also promised her that he would build the most beautiful mausoleum over the grave. What is mausoleum, grandfather? Asked Torun in surprise. Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. According to legends, Shah Jahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. Later, Shah Jahan started to build the world's most beautiful monument beside the river Jamuna in memory of his beloved wife. It took 22 years and 22,000 workers to build the monument. The Taj Mahal was built entirely out of white marble. This white marble was brought in from all over Asia. When Shah Jahan died in 1666, his body was placed next to grave of Mumtaz Mahal. This magnificent monument came to be known as the Taj Mahal. It is now considered to be one among the 7 wonders of the world. Grandfather paused for a moment. Well, I have told you quite a lot today. Will this be helpful enough? Oh yes, now I can easily write paragraph on the Taj Mahal, said Torun happily. Okay, then কি কি আমরা ওয়ার্ড আমরা পেলাম? একটা পেয়েছি টেল, স্টোরি, ডেথ বেড। ডেথ বেড কি? ডেথ বেড মানে হচ্ছে মৃত্যু শয্যা, ওকে, বা বলতে পারো অন্তিম অন্তিম শয্যা। ওকে, তারপর আর কি কি ওয়ার্ড পাচ্ছি এখান থেকে আমরা নতুন নতুন? একটা পেয়েছি আমরা, দেখো, কোর্ট। কোর্ট, কোর্ট মানে তোমার কি বলতে পারো? চেম্বার। ওকে, কোর্ট মানে চেম্বার, দরবার যেটাকে বলি আমরা। কোর্ট নাউন, এটা পার্টস অফ স্পিচ। চেম্বার বা দরবার বলতে পারো। তারপর হচ্ছে মোর্ন। মোর্ন মানে কি? দুঃখ করা। হ্যাঁ, দুঃখ করা, মোর্ন। এটা ভার্ব, পার্টস অফ স্পিচ। দুঃখ, খুব দুঃখ পাচ্ছে ধরো, সেটা হচ্ছে মোর্ন। এটা পার্টস অফ স্পিচ বলতে পারো ল্যামেন্ট। হ্যাঁ, LAMENT, ল্যামেন্ট। বিলাভেড, বিলাভেড মানে কি? খুব ডিয়ারেস্ট ওয়ান, খুব প্রিয় যেটা, সেটা হচ্ছে বিলাভেড। নেক্সট হচ্ছে গ্রেভ। গ্রেভ মানে তোমরা জানো প্রত্যেকেই আশা করি, কবর। টম বলতে পারো, TOMB, টম। এখানেও কিন্তু বিয়ের উচ্চারণটা সাইলেন্ট থাকে। তারপর হচ্ছে ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট কি? ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে খুব মহৎ, বিশাল যেটা জিনিসটা আছে, গ্রেট। সেটাকে আমরা বলতে পারি ম্যাগনিফিসেন্ট। তো আমাদের এখানে এই যে প্যাসেজটা হলো, তার রিডিংটা এখানে শেষ হচ্ছে। এরপর এখান থেকে আমরা কি কি পাচ্ছি? একটা তো পেলাম যে প্রথমেই দেখবে লেখা আছে এটা যে
তরুণ প্যারাগ্রাফ লিখতে চায়, তো প্যারাগ্রাফ জিনিসটা কি, প্যারাগ্রাফে কি কি থাকে, একটা তার ইন্ট্রোডাকশন থাকে, তারপর একটা বডি পার্টস থাকে যেখানে এই বিষয়টা সম্বন্ধে ডিটেলস আলোচনা করা থাকে, তো এখানেও সেই জিনিসটা করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং তার সাথে আমরা এখানে কিছু যে ভার্ব গুলো পেয়েছি, ভার্ব গুলো দেখো বেশিরভাগ ভার্বই তার ব্যবহার করা হয়েছে পাস্ট ফর্ম। এখানে দুটো ফর্ম আমরা পেয়েছি। এখানে একটা ভার্বের মনে রাখবে তিনটি ফর্ম থাকে, ওকে, একটা মেইন ভার্বে তিনটি ফর্ম থাকে। একটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট বা পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা 1 2 3 এভাবে বলতে পারো তুমি। সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটে ফর্ম নিয়ে আমাদের ভার্বের ফর্মগুলো থাকে। তো তোমাদের এখানে যে চ্যাপ্টারগুলো এবার অ্যাক্টিভিটিস গুলো আছে সেখানে আমরা এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ওকে, প্রথমে তাহলে এটা আমরা আলোচনা করেই নি, যখন লিখে ফেলেছি এটা আমি। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 4 যেটা দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি 4 এ তোমাদের প্যাসেজে যেগুলো আলোচনা করা হয়েছে সেই প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাবো যে ভার্ব গুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখানে কি কি আছে দেখবে, অনেকগুলো ভার্ব আমরা দেখতে পেয়েছি এখান থেকে, এই চ্যাপ্টার থেকে আমরা পেয়েছি। এবং বইয়ে তোমাদের কিছু দিয়েছে, কিছু আমরা এক্সট্রা বের করে নিতে পারি। যেমন দেখো টোল্ড আছে এখানে, তা টোল্ড হচ্ছে পাস্ট ফর্ম টোল্ড, তাহলে প্রেজেন্টটা কি হবে, টেল। তোমাদের এটা করে নিতে হবে এরকম ভাবে, কেমন? আর কি দিয়েছে এখানে, এখানে আর দিয়েছে স্মাইল, প্রেজেন্ট ফর্মটা দিয়ে দিয়েছে স্মাইল। দেখো তোমাদের এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটে কিন্তু স্মাইলের পাস্ট ফর্মটা দেয়া আছে। পাস্ট ফর্মটা কি হবে তাহলে, স্মাইল। ওকে, তারপরে দেখো কট দেয়া আছে এখানে, কট কি, কটটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম কি হবে, ক্যাচ। তারপরে হচ্ছে গো, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম কি হবে, গো ওয়েন্ট। নেক্সট হচ্ছে ওয়ান্টেড, ফার্স্ট ফর্ম, তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি হবে, ওয়ান্ট। ঠিক আছে, আশা করি এই অ্যাক্টিভিটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আমাদের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ কি আছে, লেটস কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে অনেকগুলো সেন্টেন্স দেওয়া হয়েছে, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। এবং কমপ্লিট করতে গিয়ে তোমাদেরকে কার হেল্প নিতে বলেছে, তোমাদেরকে বলা হয়েছে যে প্যাসেজের যে হেল্পটা আছে, প্যাসেজ থেকে আমরা হেল্প নিয়ে এটাকে আমরা করব। সেই প্যাসেজ হেল্পগুলো কি কি পাবো আমরা এখান থেকে। এর প্রথমটা দিয়েছে দেখো, তরুণস গ্র্যান্ডফাদার নিউ আ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ। এই যে বিকজ হি ওয়াজ, এই যে বলবে তুমি, বাকি সেন্টেন্সটা তোমার হেল্প নিতে হবে বলেছে টেক্সট থেকে। বিকজ হি ওয়াজ কি, বিকজ হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার, দ্যাটস ওয়াই তরুণ গ্র্যান্ডফাদার নোজ আ লট অ্যাবাউট তাজমহল। And if you write all these sentences from your text, then your sentence will be complete enough for your answer. Okay, so answer কি হবে, যে তরুণ গ্র্যান্ডফাদার নিউ আ লট, এই যে নিউ, হ্যাঁ এটা বলে দিতে হবে, তাহলে নিউ, KNEW, নিউটা কি ফর্ম আছে, পাস্ট ফর্মে আছে। এর প্রেজেন্ট ফর্ম কি হবে, নো। ওকে, নো, নিউ, নোন। সো তরুণ গ্র্যান্ডফাদার নিউ আ লট অ্যাবাউট দি তাজমহল বিকজ হি ওয়াজ কি, because he was a retired teacher. এটা হচ্ছে তোমার আনসার, আমি লিখছি না এটা। নাম্বার 2 কি হয়েছে, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ। সো আকবর ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ডফাদার অফ। দেখো আমাদের যে টেক্সট আমরা পেয়েছিলাম, যখন আমরা শাহজাহানের সম্বন্ধে বলতে শুরু করেছি, খুররম, ওকে, প্রিন্স খুররম, হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর অ্যান্ড গ্র্যান্ডসন অফ আকবর। তো সে যদি গ্র্যান্ডসন হয় আকবরের, তাহলে আকবর গ্র্যান্ডফাদার কার হবে, শাহজাহানের হবে। তাহলে সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা পাবো যে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ শাহজাহান। হ্যাঁ, শাহজাহান। আজকের আমাদের যেটা আছে সেটা নাই বলতে পারো। নাম্বার 3 কি হয়েছে, খুররম ফার্স্ট শ আরজুমান বানু বেগম অ্যাট। কোথায় তার ফার্স্ট শ, কোথায় দেখতে পেয়েছিল তাকে প্রথম, অ্যাট মিনা বাজার। তারপর আছে প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। মুমতাজ মহল মিন্স,
মুমতাজ মহল মানে কি, যেটা তোমাদের বই দেওয়া হয়েছে দেখবে কি আছে, যে ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। মুমতাজ মহল মিন্স, এটা আমি লিখে দিচ্ছি, মুমতাজ মহল মিন্স ক্রাউন ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ক্রাউন মানে কি, মুকুট। ওকে, ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। If Shahjahan built the Taj Mahal in memory of his beloved wife. তারপর আছে তাজমহল ইজ ওয়ান অফ দ্য, কি ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স ছিল না, তাজমহল ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এবারে আমরা আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি করা হয়েছে দেখো, ওয়ার্ড গুলোকে নিয়ে একটু উল্টোপাল্টা করে দিয়েছে, লেটার গুলো ওয়ার্ডের অবশ্যই। তোমাদেরকে এখান থেকে কি করতে হবে, এটা কি ওয়ার্ড সেটাকে খুঁজে বের করে আনতে হবে। ওকে, এবং তোমার হিন্টসও দিয়ে দিয়েছে। দেখো ফার্স্ট যেটা দিয়েছে, একটা ব্র্যাকেটে হিন্টস দিয়েছে, আ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ আ গ্রেভ, মানে উপরে বিল্ডিং, নিচে আছে গ্রেভ। সেটা কি বলা হয়েছিল, মাউসোলিয়াম। তাহলে এখানে যে এটা ওয়ার্ডটি আছে SEUMURMLO, তো ওয়ার্ডটা কি হবে, মাউসোলিয়াম। MAUSO মাউসোলিয়াম। হ্যাঁ, মাউসোলিয়াম। ঠিক আছে, LEUM, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড হবে। সেকেন্ডটা আছে দেখো SPNERIA, কি হিন্টস কি দিয়েছে, ম্যান ফ্রম পার্সিয়া। তার উত্তরটা হবে কি, পার্সিয়ান। কি হবে, পার্সিয়ান, PERSIAN, পার্সিয়ান। নেক্সট আছে দেখো LEJWE, কি হবে উচ্চারণটা, জুয়েল, JEWEL, JEWEL। নেক্সট হচ্ছে SLIGMPS, তাহলে এটা কি হবে, গ্লিমস, GLIMPSE। ভেরি গুড, GLIMPSE, গ্লিমস। এই ওয়ার্ডটা আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে যে অ্যাক্টিভিটিটা আমাদের এখানে আলোচনা করা হয়েছে, এটা পুরোটাই হয়েছে একটা পার্টস অফ স্পিচ। তোমাদের আগেই বলেছিলাম আমি যে পার্টস অফ স্পিচ এখানে আলোচনা করা হয়েছে। এখানে কিছু ওয়ার্ড আমরা পেয়েছি, যে ওয়ার্ডগুলোকে আমরা বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড। কি বলা হয়, ডেসক্রাইবিং ওয়ার্ড। সো ডেসক্রাইবিং ওয়ার্ড বলতে কাকে বোঝায়, মনে রাখবে একটা কথা সবসময় মনে, যে ডেসক্রাইব কাকে করা হয়, ডেসক্রাইব করা হয় দুটো ওয়ার্ডকে বা দুটো পার্টস অফ স্পিচকে। একটা সেটা হতে পারে নাউন আর অথবা প্রোনাউন, এই দুজনকে আমরা ডেসক্রাইব করি। তো ডেসক্রাইব করে কে, ডেসক্রাইব যে করে সেই পার্টস অফ স্পিচটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ওকে, এখানে পরবর্তীকালে যখন আমি তোমাদেরকে অ্যাডভার্ব সম্বন্ধে বলবো, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের কাজটা কিন্তু অনেকটা একরকম। আমরা দেখতে পাবো যে অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে নাউন এবং প্রোনাউনকে, উল্টো রকম ভাবে অ্যাডভার্ব এও কিন্তু কোয়ালিফাই ওয়ার্ড ডেসক্রাইব করে থাকে। কাকে করে, ও করে ভার্বকে করে, অ্যাডভার্বকে করে এবং অ্যাডজেক্টিভকে করে, যেটা পরে যখন আসবে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেগুলো চ্যাপ্টারগুলো এখান থেকে কি পেলাম, যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ডেসক্রাইব করছে নাউন অথবা প্রোনাউনকে, তাকে আমরা একটা নাম দিয়েছি অ্যাডজেক্টিভ। কি নাম দিয়েছি, অ্যাডজেক্টিভ। এটা মনে রাখবে, ডেসক্রাইবিং ওয়ার্ড, এটা কি বলা হয়, ডেসক্রাইবিং ওয়ার্ডস। ঠিক আছে, DESCRIBING, এটা একটু লেখাটা একটু বোর্ডটা চেষ্টা হচ্ছে। ডেসক্রাইবিং ওয়ার্ড, সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানে কি কি ওয়ার্ড আমরা পাবো দেখো, দেখো এখানে তোমাদের একটা লিস্ট বানাতে বলেছে যে কি কি ডেসক্রাইবিং ওয়ার্ড আমরা পেয়েছি এখান থেকে।
মনে রাখবে একটা সময় তোমাদের এটা, যে যখনই আমরা কোনো ওয়ার্ড ডেসক্রাইবিং হবে, যেমন বিউটিফুল, হ্যান্ডসাম, আমি তোমাদের উদাহরণ দিচ্ছিলাম, বিউটিফুল, হ্যান্ডসাম, এখান থেকে এগুলোকে আমরা পেতে পারি ডেসক্রাইবিং ওয়ার্ড হিসাবে। ওকে, তারপরে কি আলোচনা করা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি আমরা পাবো, চলে এসো একদম তোমরা। লেটস লুক দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। ওকে, প্রিপজিশন সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। প্রিপজিশন সম্বন্ধে যখন আমরা আলোচনা করতে যাব তখন দেখবে একটা যে বলে দিই তোমাদের, যে প্রিপজিশন কি হয়, প্রিপজিশন পজিশন বলে। প্রিপজিশন মেইনলি কি করে, একটা পজিশন করে দেয়, ইউজড বিফোর এ নাউন অর আ প্রোনাউন। সবসময় মনে রাখবে প্রিপজিশনটা বসবে নাউন অথবা প্রোনাউনের আগে, তাহলে তার পজিশনটা কোথায় সেটা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দিয়ে দেয়। কি কি আইডিয়া দিতে পারে, একটা হতে পারে সেটা ইন্ডিকেট প্লেস, কোনো জায়গার সম্বন্ধে বলতে গেলে প্রিপজিশন বলি। ধর আমি যদি বলি আই লিভ ইন কলকাতা, সো আই লিভ ইন কলকাতা, তোমার কলকাতাটা কি, নাউন, প্রপার নাউন। সো প্রপার নাউনের আগে আমরা কি প্রিপজিশন ইউজ করলাম, ইন। সো আই লিভ ইন কলকাতা, এখানে কি ইউজ করা হয়েছে, প্রিপজিশন ব্যবহার করা হয়েছে। একই রকম ভাবে সেটা টাইম হতে পারে। দাও তুমি ইউ উইল কাম অ্যাট 10 AM, সে অ্যাট 10 AM, এই যে অ্যাট কথাটা আমি ব্যবহার করলাম, এখানেও কি হচ্ছে, প্রিপজিশন ব্যবহার করা হচ্ছে। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক প্রিপজিশন ব্যবহার করে থাকি, যেমন টু, ফর, অ্যালং, অ্যাক্রস, আপ, ডাউন, এই যে ইনটু, এই সবই হচ্ছে কি প্রিপজিশন। কারণ একটা যে মনে রাখবে, এই প্রিপজিশন আমরা অনেক রকম ভাগ করে থাকি, জানো তো, যে কোনো একটা ডিরেকশন যখন বোঝায়, কোনো একটা ধরো ওয়ে, এই যে ডিরেকশন, এর মধ্যে ডিরেকশন বোঝায়, তো এরকম ডিরেকশন বোঝালে কি কি প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি, যেমন হতে পারে সেটা ধরো টু, টু, ফর, অ্যাক্রস, ইনটু, এগুলো কি একটা ডিরেকশন বোঝায়। যদি টু যদি ব্যবহার করতে বলি, যে হি ইজ গোয়িং টু দ্য স্টেশন, ওকে। একরকম বলতে পারে ফর, হি ইজ লিভিং ফর ডেলি টু নাইট, হি ইজ লিভিং ফর ডেলি টু নাইট। একরকম আপ যদি বলতে পারি, হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, ইনটু আর ডগ ফেল ইনটু দ্য ওয়েল। এইভাবে আমরা প্রিপজিশন গুলোকে ব্যবহার করতে থাকি। আশা করি বুঝতে পারছো। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 5 আছে, দিয়েছে এখানে একটা, fill in the blanks with suitable prepositions from the box. One is done for you. So my uncle visited us on the 5th of April. Ram went to play football dash the tiffin break. আচ্ছা না, সেটা কি হবে, during the tiffin break. Mr. Brown lives in England. The tail of a monkey is long. The cat is sleeping under the table. Mrs. Das brought sweets for his children. Rahul came to my house this morning. এইভাবে আমরা প্রিপজিশন করতে থাকি। আমি আবার বলে নিই একটু, তাহলে দুটো টার্ম আমরা পেয়েছি এখানে, একটা হচ্ছে প্রিপজিশন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলা হচ্ছে, ডেসক্রাইবিং ওয়ার্ড। ডেসক্রাইবিং কাকে করা হচ্ছে, নাউনকে করা হচ্ছে অথবা প্রোনাউনকে করা হচ্ছে। আর একটা জিনিস আমরা পেয়েছি এখানে, প্রিপজিশন। প্রিপজিশন কি, এটার পজিশন একটা বোঝায়। সবসময় এই প্রিপজিশন কাদের আগে বসবে, নাউন এবং প্রোনাউনের আগে বসবে। এখানে অনেকগুলো প্রিপজিশন আমরা পেয়েছি, যে কোনো বলেই দিয়েছি তোমাদেরকে, সেটা হতে পারে প্লেস, পজিশন, টাইম, এই সম্বন্ধে ইন্ডিকেট করার জন্য আমরা প্রিপজিশন গুলোকে ব্যবহার করে থাকি। যেমন ধর যদি আরেকটা বলে দিই আমি, যে কোনো জায়গার জন্য আমরা কি কি প্রিপজিশন ব্যবহার করি। একটা হতে পারে খুব ছোট জায়গা যদি হয় অ্যাট বসাতে পারি, বড় জায়গা হলে ইন বসাতে পারি, অন ইউজ করতে পারি। ধর বলি আমি মাই চক ইজ অন দা টেবল, সো অন আমরা ইউজ করতে পারি। তেমনি ইন, ইনটু, ওকে, আন্ডার, এইগুলোকে আমরা ব্যবহার করে থাকি। যদি অ্যাভাব বলি, ধর যদি বলি অ্যাভাব, অ্যাভাব দি অ্যাভাব, ওকে, সো অ্যাভাবটা কি হবে না, হি ইজ অ্যাভাব 30, আমরা প্রিপজিশন ব্যবহার করে ফেললাম। তারপরে কি আছে, অ্যাক্টিভিটি 6, fill in the blanks with appropriate articles. One is done for you. আমরা দেখো আর্টিকেল তোমরা আগেও জেনেছো। আর্টিকেল আমরা তিন ধরনের আর্টিকেল ব্যবহার করে থাকি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, আর একটা হচ্ছে দি। এই তিনটে আর্টিকেল আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে
ডেফিনিট আর্টিকেল বলা হয়, দিটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এ আর অ্যান এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এ কখন বসে? এ বসবে সবসময় যেগুলো কনসোনেন্ট সাউন্ড হয় তাদের আগে বসবে এ, যেগুলো কনসোনেন্ট সাউন্ড, এই টার্মটা মনে রাখবে, কনসোনেন্ট সাউন্ড। আর অ্যান কাদের আগে বসবে? যেগুলো ভাওয়েল সাউন্ড। ইটস নট ম্যান্ডেটরি টু পুট অ্যান বিফোর অনলি ভাওয়েল, না, এটা কোনো ব্যাপার না যে ভাওয়েলের আগেই সবসময় অ্যান বসবে, কনসোনেন্ট আগেও অ্যান বসতে পারে। তো তার মধ্যে আমাদের তাহলে মেন টার্মটা কি মনে রাখবে? যে সাউন্ড, টু টাইপ অফ সাউন্ডস আর দেয়ার, ওয়ান ইজ ভাওয়েল সাউন্ড এন্ড অ্যানাদার ওয়ান ইজ কনসোনেন্ট সাউন্ড। সো অ্যান বসবে ভাওয়েল সাউন্ডের আগে। যদি বলি আমি তোমাদেরকে এম এ, হি ইজ ড্যাশ এম এ, তো এখানে দেখো এম যখন আমরা প্রনাউন্স করব, এম এম উচ্চারণ করতে গেলে কি করতে হচ্ছে? আগে এ টা চলে আসছে, তার মানে এম মত উচ্চারণ হয় না, এম আসছে উচ্চারণটা। তো যখনই আমরা এম বলবো তার মানে হচ্ছে এ, যদি বাংলা লিখি এরকম ভাবে হবে এম, তাই তো? তো এম যখনই আমরা আলোচনা করতে যাব তখন যেহেতু এটা সাউন্ডটা কি হচ্ছে তাহলে ভাওয়েল সাউন্ড হচ্ছে, তো ভাওয়েল সাউন্ডের আগে কিন্তু বসবে অ্যান, উচ্চারণ এটা কি হবে তাহলে? অ্যান এম এ। এর জন্য তাহলে কি? এও একই রকম ভাবে কনসোনেন্ট সাউন্ড হতে হবে। কনসোনেন্ট সাউন্ড, তার মানে যদি সেই সামনে ধরো দেয়া আছে ভাওয়েল, কিন্তু ভাওয়েলের উচ্চারণটা সেখানে কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে না, কনসোনেন্টের মতো হচ্ছে, তখন কিন্তু তার আগে বসবে এ। যদি বলি আমরা ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, সো ইউনিভার্সিটি তো হয় না, ইউনিভার্সিটি মেইনলি আমব্রেলা মতো উচ্চারণ হয় না, ইউ এর উচ্চারণটা এখানে হচ্ছে কি আমব্রেলাতেও ইউ আছে, ইউনিভার্সিটিতেও ইউ আছে, কিন্তু উচ্চারণটা আলাদা হয়ে যাচ্ছে, তো তার জন্য এখানে কিন্তু হবে আ ইউনিভার্সিটি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা টেক্সটে আসি, কি আছে দেখো, দি তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ আছে গ্রেটেস্ট। এই যে গ্রেটেস্ট কথাটা এখানে ইউজ করা হয়েছে না, জি আর ই এ টি ই এস টি, গ্রেটেস্টটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তীকালে যখন অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরো আলোচনা করব, এটা জাস্ট প্রথম ক্লাস হচ্ছে, তো সেখানে অ্যাডজেক্টিভ সম্বন্ধে এত ডিটেইলস আলোচনা করা নেই। সো এই গ্রেটেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রির একটা ফর্ম। অ্যাডজেক্টিভ তিনটে ডিগ্রি হয়, তিনটে ডিগ্রি ফর্ম থাকে, একটাকে বলা হয় পজিটিভ, একটাকে বলা হয় কম্প্যারেটিভ, আর একটাকে বলা হয় সুপারলেটিভ। তো যখন আমরা পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করতে যাই তখন সেটা শুধুমাত্র একটা পার্সন নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি, তার এটার এই যে গ্রেটেস্ট, এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে কি গ্রেট, হি ইজ আ গ্রেট বয়, গ্রেট ম্যান, হি ওয়াজ আ গ্রেট ম্যান, তখন গ্রেট। যখন কম্পেয়ার করা হয় একজনের সঙ্গে আরেকজনের কম্পেয়ার, কে কার থেকে ভালো, তখন আমরা সেটা বলবো গ্রেটার। ওকে, এবং যখন আমরা দুইয়ের থেকেও ভালো সে গ্রেটেস্ট, তখন আমরা গ্রেটেস্ট ইউজ করব। যখনই কোনো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হবে তার আগে সব সময় দি এই আর্টিকেলটাকে ব্যবহার করতে হয়, দি আর্টিকেল ছাড়া সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হবে না, এটা মনে রাখতে হবে সব সময়। তাহলে কি আছে, দি তাজমহল ইজ ওয়ান অফ, দি ইউজ করতে হবে, তাহলে দি গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ, দেখো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড তো আমরা আমাদের এখানে যে তাজমহলের কথাটা বলা হয়েছে এটা এই ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, নির্দিষ্ট একটা ওয়ার্ল্ড, আমাদের গোটা পৃথিবী যে ওয়ার্ল্ডটা আছে তার কথা। ওকে, তা দি ওয়ার্ল্ড হবে। ইট ইজ কি হবে, এটা ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার, একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ইট ইজ। আর অনেক কিছু ওয়ান্ডারফুল আছে, ইট ইজ আ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। এবার দেখো যে ওয়ান্ডারফুল আর্কিটেকচার সম্বন্ধে বলা হচ্ছে সেটা আমরা জেনে গেছি অলরেডি, তখন দি মনুমেন্ট। ওকে, লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আই ইজ ইয়োর ভাওয়েল, তার জন্য হচ্ছে অ্যান ইন্ডিয়ান। আসলে বুঝতে পেরেছো? এখানে আর একটা জিনিস মনে হচ্ছে বাদ পড়ে গেল নাকি, ইয়েস, এখানে দেখো অ্যাক্টিভিটি 3B তোমাদের লেটস মেক সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভস গিভেন বিলো, এখানে একটা বলা হয়েছে, এখানে কটা ওয়ার্ড দিয়েছে, অনেস্ট, পুওর, ন্যারো, ট্রু, এই সবগুলোই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্ট, পুওর, ন্যারো, ট্রু। আমি এটা কিন্তু আজকে বলে দিচ্ছি না, আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু এগুলো দিয়ে 4টে সেন্টেন্স বানাবে, এবং 4টে সেন্টেন্স কি কি আশা করছি তোমরা কমেন্ট বক্সে সেটা লিখে জানাবে আমাকে, বা আমাদের যে পরের যে ক্লাসটা আমরা আসবো সেই ক্লাসে আমি এটা সম্বন্ধে ডিটেইলসে আবার আলোচনা করে নেব। ওকে, সো আশা করি তোমাদের
আজকের মেমোরি ইন মার্বেল এই ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রত্যেকে বেশি বেশি করে আমার এই ক্লাসটা যেটা আমি শুরু করেছি চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, তার সাথে বেল আইকনটিকে ক্লিক করবে এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমাদের এবং আপনাদের যারা অভিভাবক আমার ক্লাসটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলা যে এই লকডাউনের বাজারে স্টুডেন্টদের জন্যই আমরা এটা বানাচ্ছি, তো তাদের কেমন বা আপনাদের কেমন লাগছে তার ফিডব্যাকটা খুব জরুরি। এই ফিডব্যাকটা পেলে পরবর্তী ক্লাসগুলো করতে আরো আমি মোটিভেট পাবো। ওকে, আশা করি ভালো লেগেছে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস শেষ করছি। নমস্কার।